দেখেন, আমি আপনাকে বউ হিসেবে মানতে পারবো না। আর আমার এই বিয়েতে কোনো মত ছিল না। মা বাবা জোর করে আমাকে বিয়ে দিয়েছে আপনার সাথে। বললেই হলো অভিনয় শুরু করেছো আমার সাথে? হ্যাঁ, আমি মেয়ে মানুষ, মা বাবা জোর করে মানা করতে পারেনি। তুমি তো ছেলে মানুষ, তুমি না করলে তো আর এই বিয়েটা হতো না। এমনিতেই একজন জীবনটাকে তেজপাতা বানিয়ে চলে গিয়েছে, এখন আবার তুমি অভিনয় শুরু করেছো, তাই না? দেখেন, মা বাবা আমাকে জোর করে আপনার সাথে বিয়ে দিয়েছেন। আমার কোনো ইচ্ছা ছিল না। আর আমি তাদের কাছে ব্যাস হয়েছে, আর একটাও কথা শুনতে চাই না। এতক্ষণ অনেক ভালো ব্যবহার করেছি তোর সাথে, আর না। কি পেয়েছিস আমাকে, হ্যাঁ তোরা? নেহা খাট থেকে উঠে দাঁড়ায়, শাড়ির আঁচল কোমরে গুজে স্বাধীনের দিকে এগিয়ে যেতে লাগে। স্বাধীন ভয় পেয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগে, আপনি এইভাবে এগিয়ে আসছেন কেন আমার দিকে? আর এইভাবে আমার সাথে কথা বলছেন? স্বামীর সাথে কেউ এইভাবে কথা বলে? তো কিভাবে কথা বলবো তোর সাথে? জানটুসি, ময়না, টিয়া এগুলো বলবো? বাসর ঘরে ঢুকে যেই কথা বলেছিস, কোনো মেয়ে এই কথা শুনে মাথা ঠিক থাকে কারো? আর আপনি এইভাবে এগিয়ে আসছেন কেন? দেখেন, আমার কিন্তু অনেক ভয় হচ্ছে। আমি মা বাবার কাছে যাব, তারপর আপনার কথা বলবো। কথাটা বলে ঘুরে যেতে যাবে দরজার দিকে, অমনি নেহা দৌড়ে স্বাধীনের সামনে গিয়ে দাঁড়ায়। কই যাচ্ছ সোনা? আজকে আমার হাত থেকে তোমার রক্ষা নেই। দেখেন, আমাকে যেতে দেন বলছি, না হলে আমি কিন্তু চিৎকার দেব। চিৎকার দিয়েও কোনো লাভ হবে না, বাহিরের লাউড স্পিকার বাজছে, তাতে তোর চিৎকার কেউ শুনতে পাবে না। এর থেকে আয়, শুরু করি। আমার কোনো ইচ্ছে নেই আপনার মতো বিধবা মেয়ের সাথে বাসর করতে। নেহার রাগ মুহূর্তেই উধাও হয়ে যায়। এই কথার উত্তরে এ কি বলবে বুঝতে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। স্বাধীন চলে যেতে যাবে, অমনি আবার গিয়ে সামনে দাঁড়ায়। কোথায় যাচ্ছ সোনা তুমি? ভেবেছো আমার দুর্বল পয়েন্টে আঘাত করে চলে যাবে? তা হবে না। এই কি করছেন? ছাড়েন বলছি, ছাড়েন। আমার কাছ থেকে দূরে সরেন। ছেড়ে দেওয়ার জন্য কি তোমাকে বিয়ে করেছে জান? আসো না, শুরু করি, তারপর যেখানে খুশি সেখানে যাও। নেহা স্বাধীনের কলার চেপে খাটের কাছে নিয়ে এসে ফেলে দেয়। স্বাধীন চোখ বড় বড় করে নেহার দিকে তাকিয়ে থাকে। নেহা শাড়ির আঁচল কোমর থেকে খুলে বুকের উপর থেকে শাড়ি সরিয়ে ফেলেন। স্বাধীন নেহার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। নেহা দেখে স্বাধীনের উপর এসে ঝাঁপিয়ে পড়ে, লিপ কিস করতে থাকে। এভাবে 5 মিনিট পেরিয়ে যায়। নেহা স্বাধীনকে ছেড়ে দেয়, দুজনেই হাঁপাতে লাগে। নেহা স্বাধীনের উপর উঠে পুনরায় আদর করতে লাগে। স্বাধীন নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে নেহার সঙ্গে রেসপন্স করতে লাগে। দুজনেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা স্বাধীনের ঘুম ভাঙে মুখের উপরে পানির বিন্দু বিন্দু ফোঁটা লাগায়। মিটমিট করে তাকিয়ে দেখে নেহা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। নেহা আয়নাতে স্বাধীনকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে পিছন ঘুরে তাকায়। স্বাধীন অমনি চোখ বন্ধ করে ফেলে। আয়নাতে সব দেখেছি, এখন ওঠেন যান, গিয়ে ফ্রেশ হয়ে গোসল করে নেন। নিচে আমাদের জন্য সবাই অপেক্ষা করছে। স্বাধীন কিছুই বলে না, চুপ করে শুয়ে থাকে আর মনে মনে ভাবতে লাগে, এনার আবার কি হলো? রাতে কিভাবে কথা বলো, আর সকাল হতেই এত মিষ্টিভাবে কথা বলছে আমার সাথে। অনেক রাগ হচ্ছে কিন্তু আমার। যাও তুমি গোসল করে ফ্রেশ হয়ে আসো, নিচে সবাই অপেক্ষা করছে। একটু আগেই মা এসে ডেকে দিয়ে গেছে। এখন যদি না ওঠো তাহলে পানি দিয়ে ভিজিয়ে দেব। পানির কথা শুনে স্বাধীন লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে পড়ে, দৌড়ে ওয়াশরুমে চলে যায় গোসল করার জন্য। নেহা দেখে হাসতে লাগে। একটু পর স্বাধীন গোসল করে বাইরে বের হয়। নেহা ওয়াশরুমে দরজা খোলার শব্দে সেই দিকে তাকায়, দেখে স্বাধীন একটা তোয়ালে পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। নেহা সেই দিকে তাকিয়ে থাকে ড্যাব ড্যাব করে। স্বাধীন নেহার তাকিয়ে থাকা দেখে ভয় পেয়ে নিজের দিকে তাকায়। নিজেকে এই অবস্থায় দেখে হাত দিয়ে ঢাকার চেষ্টা করেন। নেহা দেখে হাসতে হাসতে বলে, এখন আর ঢেকে কি লাভ জামাই সাহেব? যা দেখার তা তো রাত্রে সব দেখেই ফেলেছি। কাজটা মোটেও ঠিক করেননি আপনি। এর জন্য আপনাকে দেখেন পস্তাতে হবে। বাবা, আমি কি করলাম? জাস্ট কিস করেছি, আর যা করার সব তো তুমিই করেছো জান।
নেহার কথা শুনে স্বাধীন মাথা চুলকাতে লাগে। নেহা একটা শার্ট আর প্যান্ট এনে দেয়। নাও এগুলো পরে নাও, আমার শাড়ির সাথে ম্যাচিং করা আছে, দুজনকে অনেক সুন্দর মানাবে। স্বাধীন কোনো কথা না বলে চুপচাপ শার্ট প্যান্ট পরিধান করে নেয়। এরপর দুজনেই রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগে। সবাই দুজনের দিকে তাকিয়ে থাকে। অনেক অনেক কথা বলতে লাগে স্বাধীন আর নেহা। গিয়ে বসে থাকে। অনেকক্ষণ বসে থাকার পর স্বাধীনের ভালো না লাগায় উঠে বাহিরে বের হয়। দেখে তার বন্ধুরা সব বাড়ির পাশের লেকের সামনে সবাই দাঁড়িয়ে আছে। স্বাধীন তাদের কাছে গিয়ে দাঁড়ায়। শালা, তোরা এখানে দাঁড়িয়ে আনন্দ করছিস আমার জীবন বরবাদ করে দিয়ে? আমরা তোকে আবার কি করলাম? আর তুই এভাবে মারছিস কেন? কি হয়েছে বল? ভাবি কি রাতে আদর করে দেয়নি রাতে? শালা, তোদের কথা শুনে বিয়ে করলাম আর তোরা বললি যা যা শিখিয়ে দেই বলিস, তাহলে ভাবি বুঝতে পারবে, কিন্তু কিছুই বলতে দিল না আমাকে। ভাবিকে দেখেই বুঝতে পারছিলাম যে ভাবি তার আগে স্বামীকে অনেক ভালোবাসে, তোকে মানতে পারবে না। তোকে আর অযথা কোনো পেশা নিতে হলো না, বেঁচে গেছিস ভাই। আরে তোরা উল্টো বুঝছিস কিসের জন্য? উল্টো আমার সাথে। তারপরও স্বাধীন তার বন্ধুদের রাতে ঘটে যাওয়া সব কথা খুলে বলে। তার বন্ধুরা সবাই হাসাহাসি করতে লাগে। স্বাধীনের আরও রাগ হয়, সবাইকে লাথি দিয়ে পানিতে ফেলে দেয়। হাসছিলি না আর আমাকে নিয়ে মজা করছিলি না, এখন ঠান্ডা পানিতে ডুবে থাক। আরে এত চিন্তা করে আর কি করবি? যা হবার তো হয়েছে। আর ভাবিকে কেউ দেখে বলতেই পারবে না যে তোর থেকে সিনিয়র 5 বছরের। আর আগেও তার বিয়ে হয়েছে। তোদের পুকুরে নামিয়েছি, বেঁচে গেলি। যদি উপরে থাকতি তাহলে দেখতি তোদের সঙ্গে কি হতো। স্বাধীন রাগ দেখিয়ে সেখান থেকে চলে আসে, সোজা তার রুমে চলে যায়। বসে থেকে মোবাইলে গেমস খেলতে লাগে। তখন নেহা রুমে আসে, শব্দ করে দরজা লাগে। স্বাধীন তাকিয়ে দেখে নেহা অনেক রেগে আছে। রেগে হাতের গহনা কানের গহনা খুলতে লাগে আর বিড়বিড় করে কি যেন বলতে লাগে। কি হয়েছে জিজ্ঞেস করবে কি না ভাবতে লাগে। তখনই নেহার রাগান্বিত মুখ দেখে স্বাধীন চুপ হয়ে যায়, ব্যাগ গোছাতে লাগে। স্বাধীন দেখে বলতে লাগে, কি হয়েছে আপনার? দেখছি সেই তখন থেকে রুমে এসে রেগে আছেন। আমি তো ভালো মেয়ে না, বিধবা কচি ছেলে দেখে বিয়ে করেছি, আরো অনেক অনেক কিছু। আর তুই তো কালকে রাতে বলেছিস, তাই না? আর রাতের জন্য সরি, আর কিছুদিন পর ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। মানে কি বলেন এগুলো আপনি? আমি তো অনেক খারাপ, আগের স্বামী মরে গিয়েছে আমার জন্য, আরো অনেক অনেক কথা। নিজের থেকে ছোট ছেলেকে বিয়ে করেছি, সরি তোমার জীবন নষ্ট করার জন্য। আমি কখনো ভাবিনি, ভেবেছিলাম বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে, কিন্তু নিজের মানুষও যদি এমন কথা বলে তাহলে সেখানে থাকা যায় না। স্বাধীনের রাগ হয়। খাট থেকে উঠে নেহার হাত চেপে ধরে দরজা খুলে রুম থেকে বের হয়। বসার রুমে যাই, নেহাকে হাত ধরে টেনে আনতে দেখে সবাই একত্র হয়ে যায়। তারপরে স্বাধীন জোরে জোরে বলতে লাগে, নেহা আমার স্ত্রী, তার আগে কি হয়েছে তা সবাই জানেন। তারপরেও তাকে এরকম প্রশ্ন করা আপনাদের ঠিক হয়নি। আর আমি আমার স্ত্রীকে মেনে নিয়েছি। আপনাদের যদি কোনো অসুবিধা হয় তো যে যার পথে চলে যেতে পারেন। স্বাধীনের কথা শুনে সবাই কানাঘোষা করতে লাগে। পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে যায়। নেহা পি করে বলতে লাগে, কি করছো তুমি? তোমাকে এসব করতে বলেছি? সবার সামনে মা বাবার মান সম্মান কোথায় গেল তুমি একবারও ভেবেছো? চুপ করে থাকো তুমি, একটা কথাও শুনতে চাই না তোমার। এখন যদি ছাড় দাও তাহলে মাথায় উঠে বসবে তোমরা সবাই। স্বাধীন, নেহামাকে কে কি বলেছে তা আমরা দেখব। বাট তোর ঠিক হয়নি পুরো বাড়ি ভর্তি লোকের সামনে এসে এভাবে কথা বলা। যা রুমে যা, আমার আসছি। তারপর স্বাধীন নেহার হাত ধরে রুমে নিয়ে যায়। স্বাধীন খাটের উপর বসে থাকে। নেহা সোফায় বসে স্বাধীনের দিকে তাকিয়ে থাকে ড্যাপ ড্যাপ করে, আর আনমনেই ভাবতে লাগে, এনার আবার কি হলো? হঠাৎ করে শান্ত ছেলেটা এভাবে রেগে গেল কেন? নাকি ভালোবেসে ফেলেছে আমাকে? উনি না, না নেহা, কিভাবে সে সত্যি? একটু পর স্বাধীনের বাবা মা রুমে আসে। নেহার পাশে বসে স্বাধীন দেখো না দেখার ভান করে মোবাইল দেখতে লাগে। স্বাধীনের বাবা এসে নেহার পাশে বসে আর বলতে লাগে,
তোমাকে কারা কি বলেছে আমাকে বলো, আমরা তাদের ব্যবস্থা নিচ্ছি। না বাবা থাক, দরকার নেই। শুধু শুধু কেন নিজেদের মধ্যে ঝামেলা করতে যাবেন? পাঁচদান সব আমার কপালে, দোষ না হলে কেউ এই অল্প বয়সে এত কিছু হারিয়ে ফেলে? কি বলো মা, তুমি আমরা আসছি না, আমাদের কি তুমি আপন মনে করো না? কথাটা বলে স্বাধীনের মা নেহাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। স্বাধীন ফোন সাইডে রেখে উঠে তার বাবার কাছে আসে। বাবা, তোমাদের কথা মতো আমি বিয়ে করেছি। এখন তোমরা আমার কথা রাখো। হ্যাঁ বাবা বলো। আচ্ছা ওই বিষয় নিয়ে ঠিক আছে, বাড়ি থেকে সবাই যাক, তারপরে তোকে সব কিছু বুঝিয়ে দেবো। এখন খাবার খাবি? তারপর নিচে আসে, সবাই খাবার খেতে লাগে। স্বাধীনের বন্ধুরা স্বাধীনের দিকে তাকিয়ে থাকে। এটা দেখে স্বাধীন ওদের দিকে রাগী দৃষ্টিতে তাকায়। সবাই খাবার খেতে লাগে আর মুচকি মুচকি হাসতে লাগে। সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার বাসায় চলে যায়। স্বাধীন সাদিকই বসে থাকে। তখন তার বন্ধুরা আসে। খুব তো বড় বড় কথাই বলছিলি যে তুই ফেঁসে গেছিস আমাদের কথা মতো শুনে, আর সবার সামনে কিনা নিজের বউকে অপমানিত হতে দেখে সবাইকে এত কথা বললি। আরে বাদ দে না তোরা, আর ওইখানে পড়ে থাকিস না। কি দিয়ে যে কিভাবে কি করলাম নিজেও এখন বুঝতে পারছি না। আচ্ছা চল সবাই বাহিরে যাই। আরে না, ছাদে আসলাম আড্ডা দেওয়ার জন্য, এখন বলছিস বাইরে যাবি? বস এখানে। তারপর সবাই ছাদে বসে আড্ডা দিতে লাগে। এমন সময় নেহা তার কিছু বান্ধবীদের নিয়ে ছাদে আসে। তারপর সবাই একত্র হয়ে আড্ডা দিতে লাগে। এইভাবে অনেকটা সময় হয়ে যায়। দুপুর হলে স্বাধীন রুমে আসে, দেখে নেহা খাটের উপর বসে চিন্তা করছে। তখন স্বাধীনকে দেখতে পাই। নেহা বলতে লাগে, তুমি আমার স্বামী, আমার বিষয়ে সব কিছু জানার অধিকার আছে, আমার অতীতের সম্পর্কে সব। দেখেন, আপনাকে বিয়ে করার আমার বিন্দু মাত্র কোনো ইচ্ছা ছিল না। সেটা আমি আগেও বলেছি আর এখনও বলছি। জোর করে আমাকে বিয়ে করে দেয়। আমি বাবাকে কিছু শর্ত দেই, সে রাজি হয় তার জন্যই। আর হ্যাঁ, আমি আপনার অতীত নিয়ে কখনো কথা বলবো না, বাট প্লিজ আমাকে এতটা কাছে নিয়েন না যা পরে আপনাকে কষ্ট দেবে। মানে কি বলো তুমি এগুলো? কষ্ট পেতে হবে আমাকে কেন? স্বাধীন বাঁকা একটা হাসি দিয়ে বেলকনিতে চলে যায়। নেহা ভাবতে লাগে কথার মানে কি। নেহা স্বাধীনের পিছু পিছু বেলকনিতে গিয়ে দাঁড়ায়। মা বাবা সবাই যা জানে আদৌ তা সত্য নয়। আমি আগে যে বিয়ে করেছিলাম উনি মারা যায়নি, বেঁচে আছে। স্বাধীন নেহার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকি নেহা আমতামতা করে বলতে লাগে, আমি যা বলছি তা সত্যি। আর আরেকটা সত্যি লুকিয়েছি আপনার কাছ থেকে। আমার মা বাবা বেঁচে নেই, তারা মরে গিয়েছে। আর মারা যাবার সময় আমার নামে সব লিখে দিয়ে যায়। তখন অনেক খারাপ ছিলাম আমি। বান্ধবীদের সাথে ঘোরাঘুরি করা, জিন্স পরা, আরও অনেক কিছু করতাম। তাই বাবা মা আমার নামের সাথে আমাকে যে বিয়ে করবে সে আমার সম্পত্তির অর্ধেক পাবে এটা উল্লেখ করে দিয়ে যায়। যখন তারা মারা যায়, একা হয়ে যায়, আমাকে একা থাকতে দেখে চাচা চাচি তারা আমাকে জোর করে একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়। যখন বাসর ঘরে আসে তখন সে আমাকে বলেন আমাকে নয়, সে অন্য কাউকে ভালোবাসে আর তাকে জোর করে বিয়ে দিয়েছে। আমাকে মানে না, আমিও রাজি হয়ে যাই, কিন্তু 6 মাস পর ডিভোর্স দিতে হবে তাকে। আর যেহেতু আমাকে বিয়ে করেছে আমার সম্পত্তির অর্ধেক পেয়ে যাবে, তাই সমাজে তাকে মৃত ঘোষণা করে আমি ডিভোর্স দিয়েছি। আর একটা কথা কি জানো, আঙ্কেল আন্টি যতই ভালো ব্যবহার করুক না কেন আমার সাথে, তারাও আমার বাবার সম্পত্তির দিকে নজর আছে। আর তার জন্যই বাসর রাতে তখন রেগে গিয়েছিলাম। সো সরি। আর যদি মেনে নিতে নাহি পারো তাহলে বলো, আমি আমার মতো একা চলতে পারবো। বিয়ে যেহেতু হয়েছে আমি তো আপনার স্বামী আর আপনি আমার স্ত্রী, সো এই বিষয় নিয়ে আমি কিছুই জানতে চাই না। আর হ্যাঁ, বাবা মা অনেক লোভী, তা আমি ছোট থেকে দেখে এসেছি। বাদ দিন সেই বিষয়ে। তারপরে দুজন আরও অনেক কথা বলতে লাগে নেহার সঙ্গে ঘটে যাওয়া অতীত নিয়ে। স্বাধীনের শুনে অনেক খারাপ লাগে আর ততই নেহার উপর দুর্বল হয়ে পড়ে। স্বাধীন রুমে এসে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে নেহা নিচে যায়। স্বাধীনের মা বাবা সবার সঙ্গে কথা বলতে লাগে। স্বাধীনের ঘুম ভাঙতে দেখে পুরো রুমটা অন্ধকার হয়ে আছে। উঠে রুমের লাইট অন করে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে বাহিরে বের হয়ে সোজা বসার রুমে চলে যায়।
দেখে সেখানে আগে থেকে তার মা বাবা আর নেহা বসে আড্ডা দিচ্ছে। স্বাধীন গিয়ে বসতেই স্বাধীনের বাবা পকেট থেকে ব্যাংকের চেক বের করে বলে, বাবা, এখানে তো টাকা শর্ত মোতাবেক 30 লক্ষ টাকায় আছে। ধন্যবাদ বাবা। একদিন দেখো তোমার এই 30 লক্ষ টাকা এনে তোমাকে দেব। তোর উপরে এতটুকু বিশ্বাস আছে আমার, কিন্তু হ্যাঁ প্লিজ কোনো আজে বাজে জায়গায় টাকা খরচ করবি না। প্রপার বিজনেস প্ল্যান নিয়ে কাজ করবি। ঠিক আছে বাবা, তাহলে তোমরা থাকো, আমি আসছি। স্বাধীন উঠে চলে যেতে যাবে, পিছন থেকে তার মা ডেকে বলতে লাগে, বাবা কোথায় যাচ্ছিস? দুপুরে তো কিছু খাসনি, খেয়ে তারপর বের হ। না, বাহিরে খেয়ে নেব কিছু, আসছি আমি। আর আমার আসতে রাত হতে পারে। স্বাধীন আর কোনো কথা না বলে বের হয়ে যায়। পেছন থেকে তার মা বাবা ডাকতে লাগে। স্বাধীন বের হয়ে মোটরসাইকেল নিয়ে চলে যায় আড্ডা দেওয়ার জায়গাতে। গিয়ে দেখে সবাই সেখানেই বসে আছে। অন্যদিকে বাবা এতগুলো টাকা স্বাধীনকে দিলেন আর শর্ত বললেন যে নেহার কথা শুনে স্বাধীনের বাবা থতমত খেয়ে যায়, আমতা আমতা করতে লাগে। পাশ থেকে স্বাধীনের মা বলে ওঠে, আরে মা বলো না, ও বিদেশ থেকে লেখাপড়া করে আসার পরে তোমার আঙ্কেল বলল ওনার কোম্পানির হাল ধরতে, কিন্তু উনি তা করবে না, বন্ধুদের নিয়ে নতুন বিজনেস স্টার্ট দিবে। তাই তোমার আঙ্কেলের কাছ থেকে টাকা চেয়েছে, আমরা দিতে রাজি হইনি। তারপর আরে বাবা বাদ দাও না, ওকে টাকা দিয়েছি আর আমি আশাবাদী ও খারাপ কিছু করবে না। আর চলো খাবার খেয়ে নেই, রাত তো হয়েছে। মনে হয় না না খেয়ে বাসায় ফিরবে, রাত তো অনেক হবে, তবেই ফিরবে। স্বাধীনের মা বাবা উঠে চলে যায়। খাবার টেবিলে বসে থেকে চিন্তা করতে লাগে। চিন্তা করতে দেখে স্বাধীনের মা ডাক দিতে গিয়ে খাবার খেতে লাগে। তাদের সঙ্গে অন্যদিকে স্বাধীন তার বন্ধুদের কাছে যায়। দেখে সবাই কথা বলছে। স্বাধীনকে দেখতে পেয়ে তারা বলতে লাগে, তুই এসেছিস, আমরা তো ভেবেছিলাম তুই আসবি না। শুধুমাত্র বিয়ে করেছিস, আগামী 2-3 মাস তোকে তো আমরা ওখানেই দেখতে পারবো, আশাও করিনি। দেখ আমি কিভাবে বিয়ে করেছি তা তোরা ঠিক জানিস, তারপরে এমন করছিস কেন? তোরাই তো বললি যে বিয়ে কর, তা না হলে বাবা টাকা দিবে না, তাই তো রাজি হলাম। এখন আবার এমন করছিস, রাগ উঠে যাচ্ছে কিন্তু। সরি ভাই, আমরা তোকে নিয়ে কথা বলছিলাম। তা আঙ্কেল তার কথা রেখেছেন, তোকে বিজনেস করার জন্য টাকা দিয়েছে। হ্যাঁ দিয়েছে তো, এই বিকেলে দিয়েছে। আর এই হলো চেক, 30 লক্ষ টাকা অ্যামাউন্ট আছে, ব্যাংকে নিয়ে গেলে টাকা দিয়ে দিবে। তাহলে তো হয়েই গেল, আমরা এদিকে সব কিছু ঠিকঠাক করে ফেলেছি, শুধু তোর টাকার অপেক্ষায় ছিলাম। তোর টাকা পেলে সব প্রজেক্ট আমরা নিয়ে আসবো, আর 15-20 দিনের মধ্যেই আমরা আমাদের কাজ শুরু করে দেব। তারপর সবাই মিলে আরও অনেক কথা বলতে লাগে। সবার কথা বলা শেষ হলে গাড়ি নিয়ে চলে যায় তাদের ফ্যাক্টরি ভিজিট করার জন্য। স্বাধীন দেখে তার বন্ধুরা সব কিছু ঠিকঠাক করে রেখেছে, দেখে অনেক খুশি হয়। তারপর সেইখানে বসে আরও অনেক আড্ডা দিতে লাগে। তখনই স্বাধীন বলতে লাগে, দেখ তোদের কথার সঙ্গে আমি একমত, বাট প্রথম কোম্পানি, তাই আমাদের লাভ একটু কম করতে হবে, আর প্রোডাক্ট কোয়ালিটি ভালো দিতে হবে, এতে সবাই আমাদের উপর ভরসা রাখবে। আর ভালো লাগলে তো আর কোনো কথাই নেই। হ্যাঁ, আমরাও তো তাই ভেবেছি। আচ্ছা, কালকে যাব কাপড় দেখার জন্য, তুই সময় মতো চলে আসিস। আর এই খুশিতে চল ক্লাবে গিয়ে একটু আনন্দ করি। আনন্দ মানে কি বলছিস? বাচ্চা ছেলে যেন কিছুই বোঝে না, নতুন কোম্পানি খুলতে যাচ্ছি, তাই একটু আনন্দ ফুর্তি ড্রিঙ্কস করব। চল সবাই মিলে ক্লাবে যাই। না না ভাই, আমি এগুলো খাবো না, আর খাচ্ছিও না। তা বললে আজ আর হচ্ছে না, তোকে খেতেই হবে। এতদিন অনেক অনেক কথা বলে আমাদের থেকে পার হয়ে গেছিস, কিন্তু আজকে আর নয়। প্লিজ তোরা ক্ষমা কর, দেখ আমাকে এটা করতে বলবি না। হ্যাঁ, বুঝতে তো পারছি, এমনিতেই খাসনি, এখন আবার নতুন বউ যদি এসব সাইপাস খাস আর যদি বুঝতে পারে তাহলে তো কাছে যেতেই দিবে না। কথাগুলো বলেই স্বাধীনের বন্ধুরা স্বাধীনকে নিয়ে হাসাহাসি করতে লাগে। স্বাধীনের রাগ হতে লাগে, রেগে চিৎকার দিয়ে বলতে লাগে, চল আমিও খাবো তোদের সঙ্গে। স্বাধীনের কথা শুনে সবাই চিৎকার দিয়ে বাইরে বের হয়। বাইক নিয়ে সবাই নাইট ক্লাবে চলে যায়। স্বাধীন
ড্রিঙ্ক করতে লাগে। এসব একটা ছেলে দেখতে পেয়ে ভিডিও করে নেয়। স্বাধীনের বন্ধুরা অবাক হয়ে যায়। প্রথমত এত ড্রিঙ্কস করায় একটু মাতলামি করবে, তাই সবাই আটকে ফেলে স্বাধীন তাদেরকে সরিয়ে খেতে লাগে। রাত গভীর হয়ে গেলে স্বাধীন মাতলামি শুরু করে। ওর বন্ধুরা ধরে গাড়িতে তুলে স্বাধীনের বাসার সামনে নিয়ে গিয়ে দাঁড় করায়। তারপর দুজন ধরাধরি করে রুমের সামনে গিয়ে কলিং বেল দেয়। নেহা এসে দরজা খুলে দেয়। স্বাধীনকে এই অবস্থায় দেখে ভয় পেয়ে যায়। ওর কি হয়েছে আর তোমরা এভাবে ওকে ধরে রেখেছো কেন? মানে ভাবি কিভাবে যে বলি বুঝতে পারছি না। নতুন কোম্পানি খোলায় আমরা অনেক আনন্দিত হই আর ড্রিঙ্কস করতে নাইট ক্লাবে যাই। স্বাধীন তো এর আগে এসব খায়নি, তা একটু বেশি মাতাল হয়ে গেছে। ও আচ্ছা, আমার কাছে দাও, আমি রুমে নিয়ে যাচ্ছি। আর নেক্সট টাইম থেকে ওগুলো যেন না খায়। তোমরা একটু খেয়াল রেখো। যেহেতু কন্ট্রোল করতে পারে না সেহেতু খাওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে ভাবি, আসছি আমরা। স্বাধীন পড়ে যেতে যাবে, তখনই নেহা গিয়ে ধরে ফেলে। স্বাধীন নেহাকে জড়িয়ে ধরে বিড়বিড় করতে লাগে। স্বাধীনকে এক হাত দিয়ে ধরে ধরে রুমে নিয়ে ঢুকে এক হাত দিয়ে দরজা লাগিয়ে দেয়। সিঁড়ি দিয়ে রুমে নিয়ে যেতে লাগে। পিছন থেকে স্বাধীনে এই অবস্থা দেখে ফেলে তার মা, কিন্তু কিছুই বলে না। চুপচাপ ফ্রিজ থেকে পানি নিয়ে রুমে চলে যায়। নেহা স্বাধীনকে রুমে নিয়ে গিয়ে শুয়ে দেয়। পায়ে থেকে জুতা মোজা খুলে গায়ে থেকে শার্ট খুলতে লাগে। উঠে চলে আসতে যাবে, অমনি স্বাধীন নেহার শাড়ির আঁচল ধরে ফেলে। নেহা পেছন ঘুরে ঘুরে তাকিয়ে দেখে স্বাধীনের হাতে তার শাড়ির আঁচল। নেহা তা ছাড়ানোর চেষ্টা করে স্বাধীন শক্ত করে জড়িয়ে ধরে। মাতাল অবস্থায় বলতে লাগে, জান, তুমি এত হট কেন? আর দেখতে এত মিষ্টি। কোনো হারামজাদা যে তোমাকে ছেড়ে চলে গিয়েছে তার জন্য অনেক মায়া লাগছে। আর দেখে কেউ বলতেও পারবে না যে তোমার এর আগে একবার বিয়ে হয়েছে। আসো না জান, তোমাকে একটু আদর করি, অনেক ইচ্ছে করছে। দূরে কোথায় যাচ্ছ? স্বাধীনের কথা শুনে নেহার রাগ হতে লাগে, বিড়বিড় করতে লাগে। হাত থেকে শাড়ির আঁচল ছাড়াতে গেলে নেহা তাল সামলাতে না পেরে স্বাধীনের উপরে পড়ে যায়। স্বাধীন নেহাকে শক্ত করে জড়িয়ে ধরে। নেহার মুখে স্বাধীনের ঘন ঘন নিঃশ্বাস পড়তে লাগে। স্বাধীনের ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগে। ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে নেহা চুষতে লাগে। স্বাধীনের উপর ঝাঁপিয়ে পড়ে। স্বাধীন এসে থাকায় নেহার সঙ্গে রেসপন্স করতে লাগে। দুজনেই হারিয়ে যায় ভালোবাসার অতল সাগরে। নেহা ক্লান্ত হয়ে স্বাধীনের বুকে ঘুমিয়ে পড়ে। সকাল হতেই স্বাধীন মিটমিট করে তাকায়, মাথা ঝিমঝিম করতে লাগে। হাত দিয়ে মাথা ধরে রাখে, বুকের উপর ভারী অনুভব হয়। স্বাধীন তাকিয়ে দেখে নেহা তাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। স্বাধীন নড়ে চড়ে ওঠে, নেহার মাথা উঁচু করে স্বাধীনের দিকে তাকায়। চোখে চোখ পড়ে নেহা মুচকি হাসি দিয়ে খাট থেকে নেমে পড়ে শাড়ি পরিধান করতে লাগে। স্বাধীন নেহাকে এই অবস্থায় দেখে স্বাধীন ভ্যাপা চেকা খেয়ে যায়। নেহা ওয়াশরুমে চলে যায়। স্বাধীন কাঁথা উঠিয়ে নিজের অবস্থা দেখে। রাতের কথা মনে করতে লাগে, কিন্তু ড্রিঙ্কস করার পরে তার কিছুই মনে করতে পারে না। উঠে জামা কাপড় দ্রুত পরে নেয়। একটু পর নেহা বের হয়। স্বাধীনের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগে। স্বাধীন কিছু না বলে ওয়াশরুমে চলে যায়। গোসল করে বাইরে বের হয়। দেখে নেহা শাড়ি কুচি নিয়ে দাঁড়িয়ে আছে। স্বাধীনকে দেখতে পেয়ে বলে, শাড়ির কুচিটা একটু গুছিয়ে দেবে? আমি পারছি না। কেন? এর আগে একা একা শাড়ি পরনি, এখন এত ঢং করছেন যে আমার এই ঢং একদমই পছন্দ হয় না। এখন আবার কি হলো তোমার? রাতে তো সব কিছু ঠিকই ছিল। দেখেন, রাতে কি হয়েছে আমাদের মাঝে তা আমার কিছুই মনে নেই। আর আমি নাইট ক্লাব থেকে ড্রিঙ্কস করে এসেছিলাম, তাই আপনার সঙ্গে উল্টাপাল্টা কি করেছি তা আমার কিছুই চিন্তায় বা মনে নেই। হয়েছে, আর মিথ্যা কথা বলতে হবে না। ঘরে বউ আমি। তোমার যখন খুশি আমার সাথে আনন্দ করতে পারো। এই নিয়ে মিথ্যা কথা বলতে হবে না। ধ্যাতপাল, আপনার সঙ্গে কথা বলাই বৃথা। থাকেন আপনি, আমি গেলাম। স্বাধীন নেহাকে পাশ কাটিয়ে বাহিরে বের হয়ে সোজা ছাদে চলে যায়। ফোন বের করে তার বন্ধুকে ফোন করে। শালা, তোদের এতবার করে বললাম আমি এগুলো খাবো না, কিন্তু ছাড়লি না। কি করেছি রাতে আমার তো কিছুই মনে নেই। যদি উল্টাপাল্টা কিছু হয় তাহলে আমি তোদের সবাইকে দেখে নেব এক এক করে। আরে আমাদের কি দোষ? আমরা তো তোকে আটকাতেই গিয়েছিলাম, কিন্তু আমাদের কথা তুই শুনলি কোথায়? উল্টো আমাদের সরিয়ে দিয়ে তুই ড্রিঙ্কস করতে লাগলি। আর কি এমন হয়েছে যে ফোন করে বকাবকি করছিস?
স্বাধীন বলতে যেও চুপ করে থাকে, ফোন কেটে দেয়। দোলনায় বসে থাকে। তখনই স্বাধীনের মা স্বাধীনের পাশে বসে। স্বাধীন সেই দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়, ফোন দেখতে লাগে। স্বাধীনের মা ছেলের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগে, দেখ বাবা, জানি আমরা তোর মতের বাহিরে গিয়ে বিয়ে দিয়েছি, কিন্তু বিশ্বাস কর নেহামা অনেক ভালো। আমি কথা বলে আর এতদিনে যা বুঝতে পারছি তুই অনেক সুখে থাকবি। সিনিয়র হলে কি হবে, ও তো তোকে অনেক ভালোবাসে। আর হ্যাঁ, আরেকটা কথা, মেয়েটা আগে থেকে অনেক কষ্ট পেয়েছে, নিজেকে মানিয়ে রেখেছে। আর তুই কোনো কষ্ট দিস না ওকে। আর যদি মেনে নিতে না পারিস তাহলে চুপচাপ তুই এই বাড়ি থেকে চলে যাবি। আমাদের মেয়ে হয়ে ও আজীবন এই বাড়িতেই থাকবে। স্বাধীন তার মায়ের দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকে। শেষের বলা কথাগুলো যেন সে বিশ্বাস করতে পারছে না। চেনা নেই, জানা নেই একটা মেয়ের জন্য তারা তাকে দূরে সরিয়ে যেতে বলছে, তারপর তাকে শোনাবে না। ছেলের চাহনি দেখে স্বাধীন মা উঠে চলে যায়। স্বাধীন বসে থেকে ভাবতে লাগে। অন্যদিকে নেহা রুমে বসে স্বাধীনের আসার অপেক্ষা করতে লাগে। যখন আসবে তখন শাড়ি পরে নেবেন। স্বাধীনের ছাদে বসে থাকতে থাকতে আর ভালো না লাগে রুমে আসে, দেখে নেহা এখনও বসে আছে শাড়ি হাতে নিয়ে। স্বাধীন দেখে অবাক চাহনিতে তাকিয়ে থাকে। এখন এইভাবে রুমে বসে থাকার কোনো মানে হয়? নিচে গিয়ে মার সাথে রান্নার কাজে সাহায্য করলেও তো পারেন। রুমে এভাবে বসে থেকে ঢং করার কোনো মানে হয়? কই ঢং করছি, সত্যিই তো পারি না। তার কারণেই তো তোমার কাছ থেকে শাড়ি পরে নিতে চাচ্ছি। প্লিজ পরিয়ে দাও না, অনেক ইচ্ছে হচ্ছে স্বামীর হাত থেকে শাড়ি পরবো। দেখ, আপনিও না, আজকে পরে দেব, নেক্সট টাইম বলে খবর আছে। নেহার শুকিয়ে যাওয়া মুখটা নিমেষেই হাসি ধারণ করে। নেহা উঠে স্বাধীনের কাছে আসে। স্বাধীন নেহাকে শাড়ি পরিয়ে দিতে লাগে। কুচি কোমরে গুজে দিতে কোমরে হাত লাগলে নেহা মাতাল হয়ে স্বাধীনকে তার কোমরের সঙ্গে জড়িয়ে ধরে। স্বাধীন অবাক হয়ে আহ আহ শব্দ করতে লাগে। নেহার জন্য কোনো ভ্রুক্ষেপই হয় না। একটু পর বুঝতে পেরে স্বাধীনকে ছেড়ে দিয়ে বলতে লাগে, সরি, আসলে নিজের মধ্যে ছিলাম না। সরি বলতে হবে না। যদি নেক্সট টাইম থেকে দেখি এমন ঢং করতে, তাহলে আপনাকে দেখে নেব। স্বাধীন ভেংচি কেটে সেইখান থেকে ওয়াশরুমে চলে যায়। নেহা বাইরে বের হয়ে কিচেন রুমে গিয়ে স্বাধীনের মার সঙ্গে রান্নার কাজে সাহায্য করতে লাগে। রান্না শেষ হলে খাবার গুছিয়ে রাখে টেবিলে। স্বাধীনকে বের হতে দেখে নেহা সামনে দাঁড়ায়। কোথায় যাওয়া হচ্ছে না খেয়ে? কোথাও বের হওয়া যাবে না। আর আগে যা হয়েছে হয়েছে, বাট এখন থেকে সব আমার নিয়মে চলবে। দেখেন, যেতে দেন তো, এমনিতেই মেজাজটা খারাপ হয়ে আছে। তারপরে আপনার এমন ঐক্য কথাবার্তা, আপনার কাজ নেই? আপনার তো অফিস আছে, অফিসে যান। আর আমাকে ডিস্টার্ব করবেন না। আমি যখন খুশি যেখানে খুশি যাব। আপনি বলার কে? স্বাধীন, এগুলো কেমন কথা? নেহা তোর কে হয় তুই জানিস না? তোর বিয়ে করে স্ত্রী, তোর ওপর যেমন ওর অধিকার আছে ঠিক ওরও তোর ওপরে অধিকার আছে, বুঝলি? তো যা বলে আজ থেকে শুনবি। আর ছাদে কি বলছি তোর মনে নেই কথা? তুমিও শুরু করলে আবার। বাবা, আর বলে কোনো লাভ হবে না। তোর মতো আমি থাকতে তোর মায়ের কথা মতো উঠতাম বসতাম, আর এখন তোকে নেহা মামুনির কথা মতো উঠতে হবে বসতে হবে, এটাই ঘটে এসেছে। স্বাধীনের বাবা হাসতে লাগে। স্বাধীনের রাগ হতে লাগে। নেহার দিকে তাকিয়ে থাকে। নেহা স্বাধীনের চোখে স্পষ্ট রাগ দেখে স্বাধীনকে ছেড়ে দেয়। স্বাধীন কোনো কথা না বলে চলে যেতে যাবে, অমনি তার মা সামনে দাঁড়িয়ে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। নেহা স্বাধীনের বাবা অবাক হয়ে যায়। কি শুরু করেছিস তুই? হ্যাঁ, তোকে খেতে যেতে বলছি, তোর কানে যাচ্ছে না? তোর জন্য এই মেয়েটা রাতে না খেয়েছিল, আমি দেখেছি। তুই খাসনি বলে ও আমাদের সঙ্গে খায়নি। এখন আবার না খেয়ে যাচ্ছিস। ও খাবে না, খেয়ে যেতে বলছে। খেয়ে গেলে এমন মহাভারত কি অশুদ্ধ হবে? মা, তুমি তার জন্য আমাকে মারবে? মারবো নয় তো কি করব? হ্যাঁ, দিন দিন তুই অনেক বেয়াদব হয়ে যাচ্ছিস। মধ্যরাতে নেশা করে বাসায় ফিরিস আল্লাহই জানে আমাদের চোখের আড়ালে। আর তুই কত অপকর্ম করে বেড়াস। স্বাধীন কিছুই বলে না, চুপচাপ খাবার টেবিলে বসে খাবার বেড়ে দিলে হাত বোলাতে লাগে। নেহা খাবার প্লেটে হাত দিয়ে নাড়াচাড়া করতে লাগে আর স্বাধীনের দিকে মাঝে মাঝে তাকায়। স্বাধীনের মা আর বাবার খাওয়া শেষ হলে তারা চলে গেল। স্বাধীনের মা আর বাবা চলে যেতেই স্বাধীন রাগে খাবার প্লেট ছুঁড়ে মারে নেহার দিকে।
রেগে বলতে লাগে। কেন যে আপনার মতো বিধবা মেয়েকে বিয়ে করতে গেলাম আল্লাহই জানে। আমার কপালটাই খারাপ। বাবার কাছে ব্যবসা করার জন্য টাকা চাইলাম, আর তিনি বড় একটা শর্তর সঙ্গে জড়িয়ে দিল, আপনার মতো বিধবা মেয়েকে বিয়ে করতে হবে। কি করব কিছু বুঝতে না পেরে হা বলে দেই। কে জানতো এর ফল এইভাবে মাসুল দিতে হবে। যদি জানতাম তাহলে আপনাকে কখনোই বিয়ে করতাম না। কথাটা বলেই স্বাধীন রেগে রুম থেকে বের হয়ে বাইক নিয়ে চলে যায়। নেহার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগে, হাত দিয়ে মুছে ফেলে খাবার প্লেট ফ্লোর থেকে কুড়াতে লাগে। স্বাধীনের মা এসে এই অবস্থায় দেখে নেহাকে বলতে লাগে। মারে, তোর জীবনটা আমরা আবার নষ্ট করে ফেললাম। আমরা কখনো ভাবতেও পারিনি আমার ছেলে এমন করবে। ভেবেছিলাম এখন রাজি হচ্ছে না, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। কে জানতো যে বিয়ের পর আরো বেশি পাগলামো করবে। মারে প্লিজ, আমার ছেলেটাকে তুই ভুল বুঝিস না, ও অনেক ভালো। বাট কেন যে এমন করছে তা আমরা নিজেও বুঝতে পারছি না। প্লিজ কিছু মনে করিস না মা। আরে না মা, কি বলেন? তেমন কিছু হয়নি, সব আমার ভাগ্যের দোষ। আর ক্ষমা চাইতে হবে না আপনাকে। কথাগুলো বলে নেহা খাবারের প্লেটগুলো তুলে নেয়, তারপর সেগুলো ময়লার ডাব্বাতে রেখে হাত ধুয়ে আসে খাবার খেতে লাগে। স্বাধীনের মা নেহাকে এমন দেখে অনেকটা অবাক হয়, কিন্তু কিছু বলে না। নেহা খাবার খেয়ে রুমে চলে যায়। অন্যদিকে স্বাধীন রেগে বাইক চালিয়ে তাদের কোম্পানিতে আসে। এসে দেখে সবাই বসে কাজ করছে। স্বাধীনকে দেখে তারা বলে, তোরা এখন আসার সময় হলো। আমরা সেই কখন এসেছি। এভাবে কাজ করলে কিভাবে কি হবে বল। এখনো কত কাজ বাকি আছে, আমাদের খুব দ্রুত তা কমপ্লিট করতে হবে। আর ভাই তুই এই সেই সেন্টার ডেভিড, আর ভাই তুই এই সেন্টারটা সামলা খুব দ্রুত, যেন এই প্রোডাক্টগুলো চলে আসে। আরে বলিস না, রাস্তাতে এত জ্যাম, তার উপর বাড়িতে তো একটা ঝামেলা বেঁধে আছে। কিভাবে যে এখন এর হাত থেকে মুক্তি পাই আল্লাহই জানে। দেখ ভাই, যা হয়েছে সব মেনে নিয়ে নেহার সঙ্গে সুখে সংসার কর, এতেই ভালো হবে। তোরা নেহাপুকে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, আর কেউ বলতেও পারবে না এর আগেও তার আর একবার বিয়ে হয়েছে। তোরা চুপ করবি। বাড়িতে মা বাবা কথাগুলো বলে আমাকে ঝালাপালা করে তুলেছে, আর এখন তোরা শুরু করলি। দেখ, আর এখন তোরা শুরু করেছিস। স্বাধীন এগিয়ে ল্যাপটপ নিয়ে ওদের কাছ থেকে খানিকটা দূরে গিয়ে বসে কাজ করতে লাগে। কাজ করতে করতে অনেক ক্ষুধা লাগে, কিন্তু কিভাবে যে বলবে বুঝতে পারে না, ভাবতে লাগে। কেন যে রাগ করে না খেয়ে আসলাম। ঠিক এখন তো অনেক ক্ষুধা লাগছে, কিন্তু কিভাবে কি খাই? ওদের তো বললে ওরা আরও অনেক কথা বলবে। কি যে করি এখন। স্বাধীনের ভাবনার সেদ ঘটে। তার বন্ধু ডাকে, দেখে হাতে একটা প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। নে ভাই, খাবারটা খেয়ে নে, অনেক কাজ করেছিস তুই। আমার ক্ষুধা নেই, তোরা খেয়ে নে। আরে বল, এত হাসলানি পানা না করে খেয়ে নে তো। আমরা সবাই অনেক সকালে এসেছি, সকালের খাবার কিছুই খাইনি, তাই এনেছি তোর জন্য, এনেছি, খেয়ে নে। এত কথা না বলে। স্বাধীন খাবার দেখে নিজের লোভকে আর সামলাতে না পেরে খেতে লাগে। স্বাধীনের বন্ধুরা সেই দিকে তাকিয়ে মিটিমিটি হাসতে লাগে। এভাবে কাজ করতে করতে দুপুর হয়ে যায়। সবাই কাজ শেষ করে রেস্টুরেন্টে চলে যায় খাবার খাওয়ার জন্য। খাবার খেয়ে আবার এসে কাজ করতে লাগে। এভাবেই দিন পার হয়ে যায়। রাত হলে সবাই কাজ শেষ করে যে যার বাড়িতে চলে যায়। স্বাধীনের কেন জানি বাড়িতে যেতে ইচ্ছে করে না, তাই মোটরসাইকেল নিয়ে সোজা পার্কে চলে যায়। পার্কের সাইডে গাড়ি রেখে হাঁটতে লাগে। নিরিবিলি জায়গায় গিয়ে বসে পানির বোতলের দিকে তাকিয়ে থাকে। ছোট থেকেই খারাপ লাগলে সেখানে এসে বসতো, সেই অভ্যাসটা এখনো রয়ে গিয়েছে। স্বাধীন বসে পানির দিকে তাকিয়ে থাকে। হঠাৎ পাশে একটা মেয়ে এসে বসে। সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। মেয়েটা মিটমিট করে হাসতে লাগে। হাসির শব্দ স্বাধীনে কানে আসতেই পাশ ফিরে তাকায়। স্বাধীন দেখে তার ছোটবেলার বান্ধবী সাথী বসে আছে। ছোটবেলার বান্ধবী। তুই এখানে এত বছর পর হঠাৎ? আমি তো বেশ কিছুদিন হলো দেশে এসেছি, কিন্তু তোর তো কোনো নাম্বার আমার কাছে নেই, আর তোর বাড়ির অ্যাড্রেসটাও ভুলে গিয়েছি। শুধু এই গাছ, পার্ক আর এই বেঞ্চের কথাটাই মনে আছে, তাই মাঝে মাঝে আসি, বাট তোকে দেখি না। যাক, শেষমেশ তোকে পেয়ে গেলাম। কিন্তু কিভাবে এত বছর পর হঠাৎ করে আসলে? তুই সেই ছোটবেলায় না বলে চলে গেলি,
আর তো তোর কোনো খোঁজ খবরই পেলাম না। আরে বলিস না, বাবার অন্য আরেক শহরে পোস্টিং হয়েছিল, ওইখানেই গিয়েছিলাম। যাবার সময় রাস্তায় আমার ফোনটা ছিনতাই হয়ে যায়, তাই তোর সঙ্গে কোনো কন্ট্যাক্ট করতে পারিনি। আবার বাবার পোস্টিং ঢাকায় হয়, এই থানাতেই আসছি, এইখানে। ও আচ্ছা, তেমন একটা আর পার্কে আসা হয় না, কাজের অনেক ব্যস্ততা থাকায় আরও অনেক অনেক কিছুতে। আর যখন অনেক মন খারাপ থাকে তখনই আসা হয়, এছাড়া আর না। তোর এখন অনেক মন খারাপ, তা কি কারণে বলা যাবে? স্বাধীন কথা শুনে স্বাধীন আমতা আমতা করতে লাগে, কি বলবে বুঝতে পারে না। স্বাধীনকে ভাবতে দেখে বলে, পার্সোনাল বিষয় নির্ঘাত, গার্লফ্রেন্ডের সঙ্গে ঝামেলা হয়েছে, মন খারাপের জন্য এখানে বসে আছিস? আরে না, তেমন কিছু না। তুই শুধু শুধু ভুল ভাবছিস কেন? তাহলে কি হয়েছে বল আমাকে তুই। আরে বাদ দে, এতদিন পর দেখা আর তুই একটা কথা নিয়ে পড়ে আছিস। আগে এইটা বল, সব বন্ধুদের সঙ্গে দেখা করেছিস? হাদারাম, তোকে কি বলছি কানে যায় না? বললাম ফোন হারিয়ে গিয়েছে, আর তোদের নাম্বার আমার কাছে ছিল না, তো সবার থেকেই আমার কন্ট্যাক্ট নেই। এখন এসেছি, ধীরে ধীরে সবার সঙ্গে যোগাযোগ করব। তারপর স্বাধীন আর সাথী দুজনে কথা বলতে লাগে। অনেকটা সময় পার হয়ে যায়, রাত অনেক হয়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে স্বাধীন উঠে দাঁড়ায়, সাথীও উঠে দাঁড়ায়। আচমকে স্বাধীনকে জড়িয়ে ধরে সাথী। তখনই পাশ দিয়ে একটা মেয়ে যেতে লাগে। স্বাধীনকে অন্য আরেকটা মেয়ের সাথে দেখে ছবি তুলে নেয়। ওইখান থেকে চলে যায় স্বাধীন। সাথীকে নিজের কাছ থেকে ছাড়িয়ে বলতে লাগে, আরে কি শুরু করলি? সবার সামনে এভাবে জড়িয়ে ধরছিস, অনেকে অনেক কিছু মনে করবে। সর বলছি। না, এত বছর পর তোর সঙ্গে দেখা, কই আরও জব্দ করে জড়িয়ে ধরবি তা নয়, দূরে সরিয়ে দিচ্ছিস নাকি? এই বুকে অন্য কোনো মেয়েকে জায়গা দিয়েছিস? আরে না, তেমন কিছু না। তো চুপ করে থাক। সাথী পুনরায় স্বাধীনকে জড়িয়ে ধরে। স্বাধীন মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। কেন যেন নেহার কথা অনেক মনে হতে লাগে। আচমকায় সাথীকে সরিয়ে দেয়, খানিকটা দূরে গিয়ে দাঁড়ায়। তারপর আরও কিছু কথা বলে বের হয়ে আসতে যাবে, তখনই সাথী পিছু পিছু এসে গাড়িতে উঠে বসে। তোকে বললাম না বাসায় যাব, অনেক রাত হয়ে যাচ্ছে, আবার অন্য কোনো একদিন দেখা করব। আরে তোর নাম্বারটা দিয়ে যা, ফোন করব তোকে। আর চল রেস্টুরেন্টে যাই, খাবার খেয়ে তারপরে বাড়িতে ফিরিস। না রে, বাসায় যেতে হবে, অনেক চিন্তা করছে। ধ্যান তে বাল, তুই তোর সেই আগের মতোই রয়ে গেছিস। আন্টিকে আমার কথা বললেই আর কিছুই বলবে না তোকে। চল তো, এখন রেস্টুরেন্টে আমি তোকে খাওয়াবো, তোকে খাওয়াতে হবে না? স্বাধীন কিছুই বলে না। গাড়িতে উঠে স্টার্ট দিয়ে রেস্টুরেন্টের সামনে গিয়ে দাঁড়ায়। রেস্টুরেন্টে ঢুকে দুজনে খাওয়া দাওয়া করে নেয়। এই ফাঁকে স্বাধীনের কাছ থেকে নাম্বার নিয়ে নেয়। তারপর স্বাধীনকে বিদায় জানিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে বাসায় চলে যায় সাথী। স্বাধীনও বের হয়ে গাড়ি নিয়ে বাসায় চলে যায়। দরজায় কলিং বেল দিতেই নেহা দরজা খুলে দেয়। দরজা খুলে ওইদিক তাকায় স্বাধীন। নেহাকে এভাবে তাকানো দেখে বলে, ওইভাবে উকি ঝুঁকি মারছেন কেন? বাসায় কি চোর ডাকাত এসেছিল নাকি? না, তা আসেনি। মানে আজকে তো তোমার কোনো ফ্রেন্ডদের দেখছি না, তার মানে কি আজকে ড্রিঙ্ক করে নিজেকে কন্ট্রোল করতে পারছো? ধ্যাত, সরেন তো আমার সামনে থেকে। আর আমি তো বললামই এগুলো খাই না, ফার্স্ট টাইম, আর খাবো না কখনো। আরে না, খাবা না কেন? অবশ্যই খাবা। আর রাতে আবার এসে আমার সঙ্গে। কথাটা বলতে গিয়েও চুপ হয়ে যায়। দাঁত কিরমিরিয়ে যারা কামড়াতে লাগে। স্বাধীন নেহার দিকে তাকিয়ে থাকে, কি বলে তা শোনার জন্য। কি হলো আপনার? চুপ হয়ে গেলেন কেন? বলেন, কি বলতে নিয়েছিলেন? আরে না, তেমন কিছু না। আর যা হয়েছে নিজেদের মধ্যেই থাক। ধ্যাত, সরেন তো আমার সামনে থেকে। এমনিতেই ভালো লাগছে না, মাথা ব্যথা করছে, আর বাসায় এসে আপনার বকবক শুনতে হচ্ছে। স্বাধীন নেহাকে সরিয়ে দিয়ে বাসায় প্রবেশ করে। তারপর সোজা রুমে চলে যায়। ব্যাগ সাইডে রেখে পোশাক পরিবর্তন করে ট্রাউজার আর টি শার্ট পরিধান করে নেয়। ফ্রেশ হয়ে বাইরে বের হতে দেখে নেহা হাতে খাবার প্লেট আর পানি নিয়ে দাঁড়িয়ে আছে। নেহাকে দাঁড়িয়ে থাকতে দেখে স্বাধীন বলে, কি ব্যাপার, এভাবে এক হাতে খাবারের প্লেট, অন্য হাতে পানি, দাঁড়িয়ে আছো কেন? তুমি তো রাতে খাওনি।
তাই ভাবলাম খাবে, তাই খাবার নিয়ে এসেছি। নাও, বসে খেয়ে নাও। ও আচ্ছা, ভালো। তা আমি খাবো না, বাইরে থেকে খাবার খেয়ে এসেছি। স্বাধীন নেহাকে পাশ কাটিয়ে সোফায় বসে ব্যাগ থেকে ল্যাপটপ বের করে কাজ করতে লাগে। নেহা খাবার টেবিলের উপর রেখে পানির গ্লাসটা টেবিলের উপর রেখে দেয়। সোফায় বসে ফোন দেখতে লাগে। স্বাধীনের কাজ করা শেষ হলে খাটে গিয়ে ঘুমাতে যাবে, তখনই নেহার দিকে তাকায়। দেখে এখনও ফোনে কি যেন করছে। স্বাধীন নেহার দিকে ভালোভাবে তাকিয়ে দেখে মুখ শুকিয়ে আছে, তার মানে নেহাও কিছু খায়নি, তাই বলতে লাগে, এত অভিনয় না করে খাবার খেয়ে নেন না। এত অভিনয় না করে খাবার খেয়ে নেন, না হলে সকালের মতো আবার মা যদি জানতে পারে না খেয়ে রাত থেকে, তাহলে আবার আমাকে মারবে। সো খেয়ে নেন। না, আর কিছুই হবে না। আমি তোমার জীবনে একটা অভিশপ্ত, তাই না? আমি চলে গেলেই তোমার জীবনে অনেক সুখী হবে, তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে সুখে থাকতে পারবে, এই তো। পাগল হয়েছেন নাকি আপনি? কি বলেন এগুলা? আর গার্লফ্রেন্ড আসছে কোথা থেকে? ছোট্ট থেকে এত বড় হয়েছে, একটা রিলেশন করতে পারিনি, আবার গার্লফ্রেন্ড? চুপচাপ ঘুমিয়ে পড়েন তো। আর ঘ্যান ঘ্যান করবে না, আর ঘ্যান ঘ্যান করবেন না, এমনিতেই মাথা অনেক ব্যথা করছে। স্বাধীন পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করে। নেহার পিকগুলো দেখে রাগ হতে লাগে। নিজেকে কন্ট্রোল করে স্বাধীনের পাশে এসে লাইট অফ করে ঘুমায়। পরের দিন সকালবেলা স্বাধীনের ঘুম ভেঙে যায়। ওয়াশরুমে গিয়ে গোসল করে বাইরে বের হয়। দেখে নেহা তার ফোন হাতে নিয়ে আছে। নেহার কাছ থেকে ফোন কেড়ে নেয়, তারপর বলতে লাগে, অন্যের পার্সোনাল জিনিস পারমিশন ছাড়া কখনোই হাত দিতে হয় না। আর আপনি কি না ফোন নিয়ে আসেন? দেখো, আমি তো তোমার বিয়ে করার স্ত্রী, আর আমাদের মধ্যে পার্সোনাল বলতে তেমন কিছুই নেই। সো তাই ফোন হাতে নিয়েছি, আর এতে এত রিয়্যাক্ট করার কি আছে? সে অনেক কিছুই আছে, তাই নেক্সট টাইম থেকে আমার ফোন একদমই হাতে নিবা না, তাইলে খবর আছে। কথাটা বলে স্বাধীন ফোন হাতে নিয়ে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বেলকনিতে চলে যায়। নেহা স্বাধীনের যাওয়ার দিকে তাকিয়ে থাকে, তারপর উঠে গোসল করতে চলে যায়। বাইরে বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে চুল মুছতে লাগে। তখনই বেলকনি থেকে হাসির শব্দ আসে। নেহা খানিকটা বেলকনির কাছে গিয়ে দাঁড়ায়, যেন স্বাধীন কি বলে হেসে হেসে তা শুনতে পায়। দেখে স্বাধীন বলতে লাগে, ছোটবেলার কথা বাদ দাও, তখন তো তোমাকে ভালোবাসতাম, বাট এখন আর নিজের মধ্যে তেমন ফিলিংস নেই। এখন জাস্ট ফ্রেন্ড নজরে দেখি। বাবা, আমি তো তোমাকে সেই ছোট্ট থেকেই পছন্দ করি। বলতে পারিনি, এর আগে তো চলেই গেলাম। এত বছর পর দেখা, ভাবলাম বলবো, তাও বলা হয়নি, সাহস হয়নি, তাই ফোন কল করে বলছি। দেখো, ফ্রেন্ডশিপটা নষ্ট করতে চাই না। কথাটা বলে পিছন ঘুরতে নেহার পা দেখতে পায় পর্দার আড়ালে। স্বাধীন বুঝতে পারে নেহা আড়ি পেতেছে, তাই রাগানোর জন্য বলতে লাগে, কে বলেছে? এমনি তোমার সঙ্গে মজা করছিলাম। আমিও তো তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ জান। আর তোমাকে বিয়ে করব আমি কিছুদিন পর, আর আমাদের ঘরে ছোট ছোট বাচ্চা হবে, ওগুলার খেলাধুলা করবে। তোমার আবার কি হলো? হঠাৎ নিজের সিদ্ধান্ত পরিবর্তন করছো, আর এভাবে কথা বলছো কেন? প্লিজ চুপ করে থাকো, আর আমি যা বলছি পারলে তার উত্তর দাও। কিছু বলো না, তোমাকে সময় হলে সব বুঝিয়ে বলবো। সাথী বুঝতে পারে, তাই স্বাধীনের সঙ্গে তাল মিলাতে লাগে। স্বাধীন ফোনের লাউড স্পিকার আর একটু বাড়িয়ে দেয়। পর্দার দিকে এগিয়ে এসে সাথীর সঙ্গে আরও কথা বলতে লাগে। জান, আজকে এসো নাইট ক্লাবে, দুজন অনেক মজা করব। অনেক দিন তো হলো আনন্দ করি না দুজনে। ঠিক আছে জান, তুমি যা বলো, আমি তো তোমার জন্য নিজের জীবনও দিয়ে দিতে রাজি, সেইখানে তো দেহটা মাত্র। ঠিক আই লাভ ইউ জান। এখন ফোন রাখি, কাজ করতে বের হব, আর তোমাকে যা বলেছি চলে এসো লোকেশন অনুযায়ী। তারপর পুরো দিনটা ওইখানে থেকে রাতে না হয় নাইট ক্লাবে যাব। আছে জান, তাহলে আমি ফোনটা রাখছি। স্বাধীন কথা বলা শেষ করে পিছে তাকিয়ে দেখে পর্দার আড়ালে আর নেহার পা নেই। বুঝতে পারে চলে গেছে। তারপর আরেকটু বেলকনিতে দাঁড়িয়ে থেকে রুমে আসে। এসে দেখে নেহা রুমে নেই। স্বাধীন দ্রুত পোশাক পরিধান করে বের হয় অফিসে যাওয়ার জন্য। নিচে নামতে দেখে নেহা খাবার টেবিলে খাবার গুছিয়ে রাখছে। স্বাধীনকে দেখতে পেয়ে ওইদিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়, আবার কাজ করতে লাগে। স্বাধীন বুঝতে পারে নেহাকে কিভাবে সাহায্য করতে হবে, আইডিয়া পেয়ে যায়। এমনি ফোন বের করে টিপতে লাগে, যেন নেহা বুঝতে পারে মেসেজ করছে।
মেসেজ করতে করতে খাবারের টেবিলে এসে বসে স্বাধীনের বাবা এসে বসে। নেহা খাবার সার্ভ করতে লাগে। স্বাধীন ফোন রেখে দেয়। নেহা স্বাধীনকে খাবার বেড়ে দিতে লাগে। চুপচাপ খাওয়া দাওয়া শেষ করে কাউকে কিছু না বলে বাইক নিয়ে সোজা তাদের অফিসে চলে আসে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে ঠিক সময় মতো এসেছে। দেখে সবাই নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। স্বাধীনকে দেখতে পেয়ে বলে, এত দ্রুত বউকে রেখে কাজে আসতে পারলেন? আজকে তো ভেবেছিলাম কাজ আসবেন না, কালকে এসেছেন 12টায়, আর আজকে তো আসবেন না, তাই ভেবেছিলাম, কিন্তু এত সকালে? আরে বাল, তোরাও না শুধু বারবার এক কথা নিয়েই পড়ে থাকিস। তোদের কত করে বলবো হ্যাঁ, যে আমি ওকে পছন্দ করি না, ভালোবাসি না, মা বাবার কারণে বিয়ে করতে হয়েছে আমার। আর তোরা বললি যে বিয়ে কর, না হলে টাকা দেবে না। তার জন্যই তো আর তোদের কতবার বলবো এক কথা, বারবার ভালো লাগছে না আমার এমনিতেই। আরে থাম, তোর মাথা হট হয়ে আছে। বুঝতে পারছি ঘরের সঙ্গে রাগারাগি করে এসেছিস। ওর মতো ওকে ওর মতো কাজ করতে দে। তোরা আয়, এখন সবাই নিজ নিজ কাজ কর। কালকে আমাদের সব প্রোডাক্ট চলে আসবে, তারপর শুরু হবে আমাদের আসল কাজ। ধ্যাত, বাল ভেবেছিলাম তোদের একটা গুড নিউজ দেব, থাক আর দেব না এখন। গুড নিউজের কথা শুনে সবাই স্বাধীনকে ঘিরে ধরে। সবাই বলতে লাগে, কি বলবি বল বল, কি বলবি প্লিজ বল না। সরি, তোর কাছে ক্ষমা যাচ্ছি, আর কখনোই তোকে নিয়ে ফান করব না আমরা। আরে আমাদের যে ফ্রেন্ড ছিল সাথী, ওর কথা কি তোদের মনে আছে? আরে হ্যাঁ, মনে তো আছে, থাকবে না কেন? বাট এত বছর পর হঠাৎ ওর কথা বলছিস, আর ও তো হঠাৎ হারিয়ে গেল, কোনো খোঁজ খবরই নেই। পরে ওদের বাড়িতে গিয়ে জানতে পারি ওরা কোথায় যেন ট্রান্সফার হয়ে গেছে, ওরা তাই ওরা ওইখানেই চলে গিয়েছে। আরে হ্যাঁ, ওর কথাই বলছি। কালকে হঠাৎ ওর সঙ্গে পার্কে দেখা হয়, আবার ওর বাবা ওর ফ্যামিলির সবাই ঢাকায় ব্যাক করেছে, আর আমাকেও চিনতে পারে। প্রথমে চিনতে না পারলেও পরে চিনতে পারি। ওর সবার সঙ্গে দেখা করতে চেয়েছে। তোদের সবাইকে অনেক মিস করে, তাই আমাদের অফিসের লোকেশন দিয়েছি, ও আসবে বলেছে। কিন্তু ভাই, এখন তো তোর কপাল বিবাহিত হয়ে আছে। তোর গার্লফ্রেন্ড হঠাৎ করে এত বছর পর চলে এসেছে, এখন কি হবে? বউকে না গার্লফ্রেন্ডকে? ভাই কি করবি এখন? তোরা আবার শুরু করলি? দেখ, এমনিতেই ভালো লাগছে না, তোদের বলতে চাচ্ছিলাম না। আমি জানি বললে তোরা আমাকে নিয়ে এইভাবে পচাবি। আর স্বাধীন রেখে সেখান থেকে খানিকটা দূরে গিয়ে বসে। তারপর আবার ল্যাপটপে কাজ করতে লাগে। অনেক সময় পার হয়ে যায়, হঠাৎ দরজা খোলার শব্দ হয়। সবাই তাকে দেখে একটা মেয়ে আসছে, দেখে চিনতে পারে। সাথী এসে সবার সাথে কথা বলতে লাগে। স্বাধীনকে এক সাইডে দেখতে পেয়ে চোখের ইশারা দেয়। স্বাধীনের কি হয়েছে? ওইভাবে ও তোদের এইখানে রেখে ও একা নিরিবিলি জায়গাতে বসে কি করছে ল্যাপটপে? আরে বলিস না, ভাবের সঙ্গে রাগারাগি করেছে অনেক মনে হয়, তাই অফিসে আসার পর থেকে আমাদের রাগ দেখাচ্ছে, তাই রেগে সাইডে গিয়ে কাজ করছে। ভাবি মানে? আরে স্বাধীন তো বিয়ে করেছে, তুই জানিস না? ও সরি, তুই জানবি কি করে? তার বিয়েতে এসেছিলি না? আরে তুই কি শুরু করলি? আর সাথী আয় বস, এখানে এত বছর পর অনেক কথা জমে আছে। সাথী সবার সঙ্গে কথা বলতে লাগে। স্বাধীন সাথীকে এক পলক দেখে আবার তার কাজে মনোযোগ দেয়, কাজ করতে লাগে। সাথী সবার সঙ্গে কথা বলা শেষ হলে স্বাধীনের সামনে এসে দাঁড়ায়। স্বাধীন ল্যাপটপ থেকে চোখ সরিয়ে উপরের দিকে তাকিয়ে দেখে সাথী দাঁড়িয়ে আছে সামনে। তুই বিয়ে করেছিস আর আমাকে তখন পার্কে কিচ্ছু বলিসনি কেন? আর ফোনে ওইগুলো কি বললি? কথার মানে কিছুই বুঝতে পারলাম না। আরে ভাই বলিস না, এখানে বস, তোকে সব বুঝিয়ে বলছি। সাথী এসে স্বাধীনের পাশে বসে। তারপর স্বাধীন বলতে লাগে, ফ্ল্যাশব্যাক। এত বছর পর বাসায় ফিরছি, আর সবাইকে না জানিয়ে দেখবি আমাদের দেখে আমাদের মা বাবা সবাই চমকে উঠবে। আরে হ্যাঁ, তার জন্যই তো কাউকে না জানিয়ে আসলাম, দেখব সবার মুখের এক্সপ্রেশন কি। আর তোরা বলিস তোদের মা বাবা দেখে কতটা অবাক হয়েছে। আচ্ছা ঠিক আছে, আর কথা বলে কত দূর যাবি? না না, এখন তোর বাসা পেয়ে গিয়েছি। গাড়ি দাঁড় করে স্বাধীন গাড়ি থেকে নেমে লাগেজ বের করে বাসে ঢোকে। দারোয়ান দেখে অবাক হয়ে যায়, কিছু বলে না। স্বাধীন দরজার কলিং বেল দিতে তার মা এসে দরজা খুলে দেয়। নিজের ছেলেকে সামনে দেখতে পেয়ে হতভম্ব হয়ে যায়। বাবা তুই স্বাধীন? আমি কি চোখে ভুল দেখছি, না সত্যি তুই এসেছিস?
আরে না, কি যে বলো না, চোখে ভুল দেখবে কেন? সত্যি আমি এসেছি। এত বছর পর বাবা তুই আর সবাইকে না জানিয়ে চলে আসলে যে কিছু। কি হয়েছে বাবা, তোর লেখাপড়া শেষ হয়নি? হ্যাঁ মা, শেষ হয়েছে। আর তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্যই এভাবে সবাইকে না বলে এসেছি। মা, স্বাধীনের মা নিজেকে সামলাতে না পেরে ছেলেকে এত বছর পর কাছে পেয়ে শক্ত করে জড়িয়ে ধরে, কপালে গালে চুমু খেতে লাগে। তারপর স্বাধীন তার মায়ের সঙ্গে ভিতরে প্রবেশ করে, তারপর সোজা তার রুমে চলে যায়। নিচে এসে বসতেই তার মা গল্প করতে লাগে। দুপুর হলে স্বাধীনের জন্য অনেক অনেক খাবার রান্না করে তার মা খেতে লাগে। নে বাবা খেয়ে নে, তোর জন্য রান্না করেছি, তোর পছন্দ সব খাবার সবগুলো খাবি। কি যে বলো না, আমার পেট না গোডাউন ঘর যে এতগুলো খাবার একাই খাবো। আর বাবা কোথায়? তাকে তো দেখছি না। এতক্ষণ হলো এসেছি, এখনো আসতেছে না যে। কথাটা শেষ না হতে দরজায় কলিং বেল বাজে। স্বাধীন মা উঠে দৌড়ে গিয়ে দরজা খুলে দিয়ে দেখেন স্বাধীনের বাবা বাসার ভিতর প্রবেশ করেন। খাবার টেবিলে নিজের ছেলেকে দেখতে পেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরে। তারপর স্বাধীন তার বাবার সঙ্গে কথা বলতে লাগে। খাওয়া দাওয়া শেষ করে বসার রুমে বসে তার বাবার সঙ্গে আরও অনেক কথা বলতে লাগে। তা বাবা, সব লেখাপড়া তো শেষ, আমার স্বপ্ন আমি তা পূরণ করেছি। এখন তুই তোর স্বপ্ন পূরণ করবি, আমার কোম্পানিটা আরও বড় করবি তুই। আর কবে আমার কোম্পানির সব দায়িত্ব নিচ্ছিস তুই? না বাবা, আমি তোমার কোম্পানির দায়িত্ব নিতে পারবো না। আমরা সবাই বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিয়েছি, সবাই একত্রিত হয়ে একটা কোম্পানি তৈরি করব। তাই ওইটা নিয়ে এখন ভাবছি। ও আচ্ছা, তা বাবা তুই যা ভালো মনে করিস। এভাবেই কেটে যায় বেশ কয়েকটা মাস। স্বাধীন বাসে এসে দেখে তার বাবা বসার রুমে টিভি দেখছে। স্বাধীন এসে বসে। তারপর স্বাধীন তার বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগে। বাবা, তোমার মনে আছে বিদেশ থেকে লেখাপড়া শেষ করে আসার পর তোমাকে বলেছিলাম আমরা বন্ধুরা মিলে একটা ব্যবসা করব, কোম্পানি তৈরি করব, তাই কিছু টাকা লাগতো। তুমি যদি দিতে তাহলে আমি ওদের সঙ্গে কাজ করতাম গিয়ে। হ্যাঁ বাবা, তুই যেহেতু চেয়েছিস আমরা আর না করব না, তোকে টাকা দেব, বাট একটা শর্ত আছে। যদি আমার শর্তে তুই রাজি হস তাহলে টাকা দেব, তাছাড়া দেব না। হ্যাঁ বাবা, বলো কি শর্ত? শর্ত হলো তোকে বিয়ে করতে হবে আমার বন্ধুর মেয়েকে। বিয়ে মানে? আর এটা কোনো শর্ত হলো? তোমার টাকা লাগবে না আর আমি বিয়ে করতে পারবো না। যা তোমার ইচ্ছা, আমি তো আর জোর করছি না। যদি তোমার কোম্পানির দেওয়ার জন্য টাকা লাগে তাহলে আমার কথা মতে তোমাকে বিয়ে করতে হবে, তবেই তোমাকে টাকা দেব, এছাড়া না। স্বাধীন রেগে রুমে চলে যায়। ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে নেয়। ফোন করে বন্ধুদের সঙ্গে কথা বলতে লাগে। স্বাধীনের কথা শুনে স্বাধীনের বন্ধু বলতে লাগে। দেখ, আমরা তো আঙ্কেলকে চিনি, সে অনেক রাগী। একবার যেহেতু বলেছে সে তোকে টাকা দিবে না যদি না তার কথা মতো মেয়েকে বিয়ে না করিস, সো আমরা বলি কি বিয়ে কর, এতে ভালোই হবে, বউ পাবি সঙ্গে টাকাও পাবি। দেখ, তোরা এখন আবার আমার সাথে মজা শুরু করলি। এমনিতেই রাগ হচ্ছে, তার উপর তোরা আবার মজা করছিস। আর কথা বলবো না, রাখ ফোন। আরে আমরা যা বলছি তোর ভালোর জন্যই বলছি, বাকিটা তোর ইচ্ছা, দেখ কি করবি। স্বাধীন ফোন কেটে দেয়। ফোন রেখে দিয়ে বালিশে মাথা দিয়ে ভাবতে লাগে। বন্ধুরা তো আরে ঠিক বলিনি বাবা। এর আগে তাতে মনে হয় না যে আমাকে এসে টাকা দেবে। যদি না তার কথা শুনি, কি করব, বিয়েটা করব কি করব না, আর মাথায় কিছুই আসছে না। অনেকক্ষণ ভাবতে লাগে। শেষমেশ রাজি হয় যাতে বাবার কথা মতোই কাজ করবে। নিচে আসে। তারপর স্বাধীন তার বাবাকে বলে সে বিয়েতে রাজি। স্বাধীনের বাবা অনেক খুশি হয়, উঠে পড়ে। তারপর স্বাধীনকে জড়িয়ে ধরে। দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে আসে। ওই দিন স্বাধীন সব জানতে পারে নেহার বিষয়ে। নেহার আগে বিয়ে হয়েছে, জামাই মারা গিয়েছে, আর তার থেকে 4 থেকে 5 বছরের সিনিয়র। এসব কথা শুনে আরও রাগ দ্বিগুণ হয়ে যায়। দৌড়ে তার বাবার কাছে যায়, সব কথা খুলে বলে। দেখ, এইখানে কোনো সিন ক্রিয়েট করিস না, তোকে আগে বলতে চেয়েছিলাম কিন্তু বলিনি। তুই এমনিতেই রাজি হতে চাচ্ছিস না, রাজি হয়েছিস আবার বিয়ে করতে যাবি না, তার জন্য সো যা হওয়ার হয়ে গেছে, মানিয়ে নিতে পারলে সব ঠিক। বাড়িতে লোক দিয়ে ভরে গিয়েছে, প্লিজ বাবা এখানে কোনো সিন ক্রিয়েট করিস না, চুপচাপ বিয়েটা করে নে। আর অনেক সুখে থাকবি। আর ওর অনেক টাকা আছে, অনেক অনেক, আমাদের থেকেও ওর কোম্পানির নাম অনেক বেশি, আর ওর বাবা মাও নেই।
স্বাধীন কিছু বলে না, ছাদে যায়। তারপর ওর বন্ধুদের বলে, সবাই হাসাহাসি করতে লাগে। সাথে আরও রাগ হয়, কিছু না ভেবে বিয়ে করে নেয়। বাকিটুকু তো আপনারা জানেনই। পাশ থেকে সাথী মনোযোগ দিয়ে স্বাধীনের কথা শুনছিল। ও আচ্ছা, তার মানে আমার সঙ্গে তখন ওইভাবে কথা বলা তোমার স্ত্রীকে জেলাস ফিল করানোর জন্য? এই তো, তুমি ঠিক বুঝতে পারছো। আমি আবার ভেবেছিলাম তোমাকে আবার কত কি বলে বোঝাতে হবে। যাক, ভালোই হলো। সাথী স্বাধীনের সঙ্গে আরও অনেক কথা বলে। তারপর সবাইকে বিদায় জানিয়ে সাথী চলে যায়। সাথী যেতে স্বাধীনের সব বন্ধুরা দৌড়ে স্বাধীনের কাছে আসে। তারপর বলতে লাগে, ভাই তোর কপাল না, অন্য কিছু চাঁদ কপাল। আমাদের একটু তোর কপালের সাথে আমাদের কপালটা ঘষা দিতে দে, যদি তোর ভাগ্যটা আমাদের আসে। একে তো বাড়িতে পরীর মতো বউ, এখন আবার বাইরেও গার্লফ্রেন্ড, ওইটা আবার ইঞ্জিনিয়ার মতো দেখতে। আরে ভুল ভাবছিস তোরা। এই জাস্ট আমার ফ্রেন্ড, ছোট থেকে, এর থেকে বেশি কিছু না। আমাদেরও তো ফ্রেন্ড, বাট তোর মতো তো এত কাছে এসে বসিনি। আবার মাথায় হাত বুলিয়েও দিল, কাঁধে মাথাও রাখলি, তোকে নিয়ে আবার কল্পনাও করেন। স্বাধীনের কেন যেন অনেক রাগ হতে লাগে। বন্ধুদের কথা শুনে রেগে উঠে বাইক নিয়ে সোজা বাসে আসে। দেখে নেহা রুমে নেই, পুরো বাড়িটা ফাঁকা হয়ে আছে। স্বাধীনের মা বাবা কেউ নেই। অবাক হয়ে যায় স্বাধীন। একটু পরে দরজার গেট খোলার শব্দ হয়। স্বাধীন পিছু ঘুরে তাকিয়ে দেখে স্বাধীনের বাবা মা। স্বাধীনকে দেখতে পেয়ে তারা এগিয়ে এসে বলে, তুই বাসায় এসেছিস কেন? তোকে তখন না বলেছিলাম যে নেহা মামুনি যদি একবার আমাদের বাড়ি থেকে চলে যায় তাহলে তুইও চলে যাবি না? এখনই বের হয়ে যা বলছি। মা, এভাবে রেগে আছো কেন? আর আমি কি করেছি বলো একবার। কি করেছিস বুঝতে পারছিস না? সব অভিনয় করছিস তুই। হ্যাঁ, তোর জন্য মা বাপ মরা মেয়েটা এত পাগল, এত এত পাগল, আর তুই কিনা ওর ভালোবাসা বুঝলি না? মানে কি বলো মা। হ্যাঁ, ঠিক বলেছি। নেহা মামুনি তো তোকে অনেক ভালোবাসে। তোর বাবার ফ্রেন্ডের মেয়ে আমাদের বাড়িতে আসে তোর পিক দেখে সেদিনকে। যাই আমরা জিজ্ঞেস করলে বলে কে এটা, আমরা বলি আমাদের ছেলে। পরে আমাদের হাত পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে সে নাকি তোকে ভালোবেসে ফেলেছে আর বিয়ে করতে চায়। কফি শপে তোকে প্রথম দেখেছিল সেই দিন থেকে, বাট কিভাবে কি করবে বুঝতে পারছিলাম না। তারপর আমরা শিকার হয়ে যাই। তোর বাবা ওর সম্পর্কে আগে থেকে সবকিছু জানতো। তারপর বিয়ে দিয়ে দেই ভেবেছিলাম ধীরে ধীরে তুই সব মেনে নিবি, মেয়েটাকে আপন করে নিবি নিজের কাছে। কিন্তু কে জানতো তুই উল্টো মেয়েটাকে এভাবে কষ্ট দিবি, আঘাত দিয়ে কথা বলবি। মা, আমি তো এসবের কিছুই জানি না। আর তোকে কিছু জানতেও হবে না। এখন আমার বাড়ি থেকে চলে যা। যতদিন না তুই নেহা মামুনিকে বাড়িতে আনতে পারিস ততদিন তুই আসবি না। স্বাধীনের রাগ হতে লাগে, রুমে চলে যায়, জামাকাপড় গুছিয়ে নেয়। তারপর বের হয়ে তার বন্ধুদের পাশেই চলে যায়। স্বাধীনকে এভাবে দেখে অবাক হয়ে যায় সবাই। তোর আবার কি হলো? এভাবে ব্যাগপত্র গুছিয়ে আসলে? আগে তো অনেক বললাম যে আমাদের সঙ্গে থাক, কিন্তু তুই না বাড়িতে এসেছিস, বাবা বাসায় থাকবি। বুঝতে পারিনি, বাট এখন থাকবো এই বিষয় নিয়ে। তোরা আর কোনো আমাকে প্রশ্ন করবি না, আমাকে একা থাকতে দে, ভালো লাগছে না এমনিতেই। কথাটা বলে স্বাধীন একটা রুমে ঢুকে যায়, দরজা লাগিয়ে দেয়। সবাই অবাক হয়ে যায়। নেহাকে ফোন করে কিন্তু রিসিভ করে না। স্বাধীনের বন্ধুরা বুঝতে পারে যে নেহার সাথে কিছু হয়েছে, তার জন্য রাগ করে বাড়ি থেকে বের হয়ে এসেছে। ওরা কিছু বলে না, যে যার মতো আড্ডা দিতে লাগে। রাত হলে স্বাধীন বের হয় রুম থেকে। তারপর সবার সঙ্গে বসে খাবার খেতে লাগে। এভাবেই কেটে যায় 4 মাস। আচ্ছা, আজকে তুই চৌধুরী ইন্ডাস্ট্রি থেকে ডিলটা কনফার্ম করে আসবি। তুই তো সব প্রোডাক্ট আমাদের বুঝিয়ে দিস, আমরা যেভাবে কাজ করি আর ডিল পেয়ে যাই। চৌধুরী ইন্ডাস্ট্রি অনেক নাম করা ইন্ডাস্ট্রি, তাই আমরা ঠিকমতো বলতে পারবো না। তুই যা গিয়ে ডিলটা করে দে, আর এতে আমাদের কোম্পানির নাম অনেক উন্নত হবে আর অনেক লাভ হবে। আর আমি তো তোদের সব বুঝিয়ে দিচ্ছি, তোরা যা। আমার এগুলো প্রজেক্ট করতে ভালো লাগে না। এখানে বসে থেকে সব কাজ দেখছি, শাসন করব এতেই অনেক। না, আজকে বললে কাজ হবে না, তোকে যা করতে বলছি তাই কর, যা এখন। সবার জড়াজড়িতে স্বাধীন রাজি হয়, গাড়ি নিয়ে বের হয়। প্রায় 2 ঘন্টা পর
চৌধুরী ইন্ডাস্ট্রি অফিসিয়াল অফিসের সামনে এসে গাড়ি দাঁড় করায়। দেখে বিশাল অফিস, স্বাধীনের চোখ লেগে যায়। ভিতরে প্রবেশ করতে যাবে, তার আইডি আর প্রজেক্ট দেখালে যেতে পারমিশন দেয়। তারপর সোজা চেয়ারম্যানের কেবিনের সামনে চলে যায়। নেহার বিয়ে এগিয়ে আসে, স্বাধীনের সব কিছু চেক করে অপেক্ষা করতে বলে। স্বাধীন চুপচাপ বসে অপেক্ষা করতে লাগে। প্রায় 15 মিনিট পর ভিতরে যেতে বলে স্বাধীন অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করে। অনুমতি নিয়ে চেয়ারে বসে। নেহা তার মুখের ওপর থেকে পত্রিকাটা সরাতেই স্বাধীন অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে। নেহা, তুমি এখানে? এই বেয়াদব ছেলে, তোমার সাহস কী করে হয়? নেহা ম্যাডামকে তুমি বলে ডাকো। এখনই বের হয়ে যাও। যার কথা বলার কোনো ম্যানার্স নেই, তার সঙ্গে আমরা কোনো কাজ করতে চাই না। চুপ করেন ইমরান সাহেব। আর আপনারা দুজনে যান, আমি একাই প্রজেক্ট দেখব। ভালো লাগলে কনফার্ম করব, না লাগলে ছেড়ে দেব। ঠিক আছে ম্যাডাম। তারপর লোক দুইটা উঠে চলে যায়, স্বাধীনের দিকে বাঁকা দৃষ্টিতে তাকিয়ে। তো মিস্টার স্বাধীন শেখ, আপনার প্রজেক্টটা আমাকে দেখাও। নেহার কথা শুনে স্বাধীন নিজেকে স্বাভাবিক করে নেয়। তারপর প্রজেক্টটা ভালোভাবে বুঝিয়ে দিতে লাগে। দেখে নেহা প্রজেক্টের দিক থেকে স্বাধীনের দিকে মনোযোগ বেশি। হঠাৎ করে নেহা দ্রুত চেয়ার থেকে উঠে ওয়াশরুমের দিকে যেতে লাগে। তখনই পাশ থেকে নেহার বিয়ে দৌড়ে যায়। স্বাধীন অবাক হয়ে যায়, নেহার কাছে এগিয়ে যাবে কি যাবে না ভাবতে লাগে। ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। স্বাধীন দেখে নেহার বিয়ে বলছে। ম্যাম, আপনাকে কত করে বলবো, আর বেবি পেটে থাকা এই অবস্থায় কখনো বাসার বাইরে আসতে হয় না। আর আপনি কেন অফিসে এসেছেন কাজ করার জন্য? এই দিকটা আমি সামলে নিব, আপনাকে মাঝে মাঝে বাসায় গিয়ে সব বুঝিয়ে দিব। কিন্তু কিছুই তো শুনছেন না। এভাবে চলতে থাকলে আপনার আর আপনার বেবির সমস্যা হতে পারে। বেবি মানে? আজব তো, আপনি এখানে এসেছেন কেন বিনা পারমিশন ছাড়া? ওয়াশরুমে উকি মারতে আপনার লজ্জা করছে না? যান, এখনই রুম থেকে বের হন। না, ওনাকে যেতে বলো না। আর মিস্টার স্বাধীন শেখ, আপনি চলে যেতে পারেন। আপনার প্রজেক্টটা ভালো লেগেছে, আমি কনফার্ম করে দেব। না, আগে তুমি এটা বলো, তোমার পেটে বেবি এর মানে কি? আরে আজব তো, আপনি বুঝতে পারেন না নাকি কিছু? নেহা ম্যাম প্রেগনেন্ট, ওনার পেটে 4 মাসের বেবি, তার কারণে হঠাৎ এমন বমি হচ্ছে। কি? মেয়েটার কথা শুনে স্বাধীন যেন নিজের কানকে বিশ্বাস করতে পারে না। নিজের অজান্তে চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগে। হাত দিয়ে মুছে ফেলেন। তারপর ওয়াশরুমে ঢুকে পড়ে। চিল্লানে দিয়ে ওঠে। নেহা হাতের ইশারা দিয়ে চলে যেতে বললে চলে যায়। মেয়েটা যা বললো সত্যি, আমি বাবা হতে চলেছি। হ্যাঁ, বাট তুমি বাবা না। আমার পেটে যে অনাগত বাচ্চা, তার বাবা আমিও, মাও আমি। আমি বাচ্চা পেটে থাকতে ডিভোর্স দেওয়া যায় না, না হলে ডিভোর্স দিয়ে দিতাম। বেবি জন্ম নিলে তোমাকে ডিভোর্স দিয়ে দিব। বাট আমি দেব না। কথাটা বলে স্বাধীন নেহাকে মুখ মুছিয়ে দিয়ে কোলে তুলে নেয়। নেহা স্বাধীনের কাছ থেকে ছাড়া পাবার চেষ্টা করে। নেহাকে সোফায় নিয়ে গিয়ে বসিয়ে দেয়। ফ্লোরে বসে পড়ে। নেহার হাত দুটো মুষ্টিবদ্ধ করে নিয়ে বলে, কান্না করতে লাগে। নেহা স্বাধীনকে কান্না করতে দেখে অবাক হয়ে যায়। নিজের চোখ আর কন্ট্রোল করতে না পেরে কান্না করতে লাগে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পারছি। আর তুমি আসার পর আমি অনুভব করেছি আমিও ভালোবাসি অনেক তোমাকে। প্লিজ আর আমাদের কাছ থেকে দূরে থেকো না। তুমি আসার পর থেকে মা বাবা থেকে আমি দূরে থেকেছি। প্লিজ চলো আমার সাথে। যখন শুনবে তার দাদা আর দাদি হচ্ছে অনেক খুশি হবে। না, আমি যাব না তোমার সাথে। তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে অনেক সুখে আছো, ওকে নিয়ে থাকো আর বিয়ে করে নাও। বিয়ে ছাড়া অবৈধ মেলামেশা ঠিক না। কি গার্লফ্রেন্ড? কিসের গার্লফ্রেন্ড? ও তুমি সাথীর কথা বলছো? নিশ্চয়ই ও আমার গার্লফ্রেন্ড নয়, জাস্ট ফ্রেন্ড। আর তোমাকে রাগানোর জন্য তখন ওইভাবে ওর সঙ্গে কথা বলেছি। তুমি যে আমি কথা বলার সময় আরই পারতে, আমি দেখতাম তোমার পা দেখা যেত। আচ্ছা ওয়েট, তুমি বিশ্বাস করছো না তো? ওকে ফোন করছি। স্বাধীন তার বান্ধবী সাথীকে ফোন করে সব কথা খুলে বলে সে বলে। নেহা হাসতে লাগে, স্বাধীনকে মারতে লাগে। স্বাধীন নেহার হাত ধরে চুমু খেতে লাগে। তখনই নেহা বলে, তোমাকে ক্ষমা করতে পারি একটা শর্তে। আমাকে আমার বেবিকে অনেক ভালোবাসতে হবে, আর কোনো মেয়ের দিকে একদম ফিরেও তাকানো যাবে না। তাহলে আমি আর আমার ছেলে দুজন মিলে তোমার চোখ উপড়ে ফেলবো।
না বাবা, এই যে আমি আমার কান ধরে বলছি, কোনো মেয়ের দিকে আমি তাকাবই না। স্বাধীনের কথা বলার ধরন দেখে নেহা হাসতে লাগে। স্বাধীনকে উঠিয়ে দিয়ে সোফায় শুইয়ে দিয়ে মাথায় হাত বুলাতে লাগে আর কথা বলতে লাগে। তো দর্শক, আজকের গল্পটির থেকে এখানেই বিদায় নিচ্ছি। আর অপেক্ষা করুন পরবর্তী গল্পের জন্য। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আর নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।